একটি ডক্টরকে খুন করা হয়েছিল। কারণটা কি ছিল আমি ইতিপূর্বে বলেছি, আজকেও আমি একটু ছোট্ট করে বলছি যে কারণটা এটাই ছিল যে ওই ডক্টর মহিলাটি, ওই আমাদের তিলোত্তমা, আপনার আমার বাড়ির মেয়ে, সে জানতে পেরে গিয়েছিল ওই মেডিকেল হসপিটালের দুর্নীতির কথা। কি দুর্নীতি হয়েছিল? ওখানে ফেক স্যালাইন, অন্যান্য কোম্পানির স্যালাইন যেগুলো অচল, ডুপ্লিকেট ঔষধ সরবরাহ করা হতো, যেটা রোগীর শরীরে গেলে তার জন্য ক্ষতিকর। শুধু তাই নয়, ওই মহিলা যিনি আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমা জানতে পেরেছিলেন যে হসপিটালের মধ্যে কি ধরনের নোংরামি হয়। আপনারা শুনেছেন, আমি আর একবার আপনাদের জানাতে চাই, ওই হসপিটালের মর্গে যে সমস্ত মহিলাগুলো মৃতা মহিলা থাকতো, ওই মৃতা মহিলাদের মধ্যে থেকে অনেকের সাথে নোংরামি করে ভিডিও করে বিদেশের মার্কেটে বিক্রি করত ওই সন্দীপ ঘোষেরা। এটার প্রতিবাদ করেছিল। সেই প্রতিবাদ করার জন্য তার উপরে আঘাত নেমে আসলো, তাকে খুন করলো। সেই জন্যই প্রতিবাদ করেছিল। যখন আপনি ট্রিটমেন্ট নিতে যেতেন আরজি কর হসপিটালে, আপনার পরিবারের কেউ ওটি রুমের মধ্যে থাকতো, সেই সময়গুলো বাদ দিয়ে ওরা মোৎসব করতো ওটি রুমের মধ্যে। এর প্রতিবাদ করেছিল। সেই জন্য আপনার আমার বাড়ির মেয়ে, সোদপুরের মেয়ে তিলোত্তমাকে খুন করলো। তারপরে রাজ্যে উত্তাল, দেশের বিভিন্ন প্রান্তে এটা নিয়ে চর্চা হলো, এটা নিয়ে কথা হলো, কিন্তু দুর্ভাগ্য আমাদের এখনো পর্যন্ত সুবিচার হলো না। কিন্তু এই বিচারের দায়িত্ব সিবিআইয়ের হাতে গিয়েছিল। সিবিআই মানে কেন্দ্রের হোম মিনিস্ট্রির আন্ডারে থাকে। কেন্দ্রের হোম মিনিস্ট্রি মানে অমিত শাহজির দপ্তর। আর এখানে শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাইয়ের স্লোগান তুলছিল, কিন্তু এখনো পর্যন্ত তিলোত্তমার পরিবার বিচার পেল না, তা নিয়ে তার কোনো কথা নাই। আমরা কি দেখলাম? সিবিআই কোর্টের মাধ্যমে তদন্তের ভার পেল, কিন্তু সেই রকম কোনো তদন্ত করলো না, চার্জশিট জমা করে দিল শিয়ালদা কোর্টে। চার্জশিট তুলে আমরা কি দেখলাম? দেখে অবাক আমরা। সিবিআই চার্জশিটে লিখছে, যেদিনকে ওই মহিলাটিকে খুন করা হয়েছিল, খুন করার পরে ধর্ষণ করানো হয়েছিল, ওই দিন মহিলাটি যেখানে ডিউটি করছিলেন ডক্টর, সেখানে 54 থেকে 55 জন যাতায়াত করেছে ওই সময়ের মধ্যে। তাহলে এই 54-55 জন যারা যাতায়াত করেছে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা দরকার ছিল। কিন্তু সিবিআইয়ের অফিসাররা মিডিয়ার মাধ্যমে যতটুকু জানতে পারলাম, তারা জানাচ্ছে ওদেরকে হয়তো চিনতে পারেনি ওরা কারা। হতে পারে দিল্লি থেকে সিবিআই এসেছে, চিনতে পারেনি। কিন্তু সত্যিকারের কি এটা মেনে নেওয়া যায়? এটা মেনে নেওয়া যায় না। কারণ সিবিআই তাদেরকে চিনতে পারেন। যদি ওরা চিনতে পারে তাহলে কাজ কি ছিল? ওই 54-55 জনের ছবি পাবলিক ডোমিনে দিয়ে দেওয়া, ওই 54-55 জনের ছবি মিডিয়ার মাধ্যমে সার্কুলেট করে দেওয়া, ওই 54-55 জনের ছবি সিবিআইয়ের যে সমস্ত সোশ্যাল পেজ তার ওয়েবসাইটে আপলোড করে দেওয়া, যে এই 54-55 জন কারা, নাম ঠিকানা যদি আপনারা জানেন। গলাটা টানছে। যদি নাম ঠিকানা জানেন তাহলে আপনারা সিবিআইয়ের এই নম্বরে ফোন করে জানান। এটা করতে পারতো তো ভাই? সে কাজ করেনি। কারণ এই না কাজ করার কারণটা হচ্ছে, বিজেপি যখন গাড্ডায় পড়ে তৃণমূল তাকে সহযোগিতা করে, আর তৃণমূল গাড্ডায় পড়লে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে হলেও বিজেপি সহযোগিতা করায়। এই 54-55 জন কারা? ওই দিন রাত্রে ওখানে খুন করার সাথে বা তার আগে পরে যুক্ত ছিল যারা, সব কটাই খোঁজ নিয়ে দেখুন তৃণমূল দলের
বড় বড় নেতা কাতাদের ছেলে পরিবার পরিজন। সেই জন্য সেন্ট্রাল বিজেপি তার সিবিআইকে দিয়ে ওই 54-55 জনের আর পরিচিতিটা ঘটালো না, এই কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো। কিন্তু আমরা আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে ভুলে যাইনি। তিলোত্তমাকে খুন হতে হয়েছিল আমাদের জন্য, তিলোত্তমাকে খুন হতে হয়েছে আপনার জন্য, তিলোত্তমাকে খুন হতে হয়েছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য। তাই তিলোত্তমাকে আমরা ভুলে যাব না। যতদিন না পর্যন্ত বিচার হচ্ছে, সবকটা খুনিকে ধরে জেলের মধ্যে রাখছে, ততদিন পর্যন্ত আমরা তিলোত্তমাকে মনে রাখবো, লড়াই সংগ্রাম জারি রাখবো। বিভিন্ন কাজকর্মের মাধ্যমে তিলোত্তমার স্মৃতি আমরা মানুষের মননে জাগিয়ে রাখবো। তাই আজকে আমরা ইস্যুবাটিতে দত্তপুকুরের সেই তিলোত্তমার স্মরণে রক্তদান শিবির করছি। আপনাদের বলবো, আপনাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে আপনাদের সাথে অন্যায় হতো, ডুপ্লিকেট ঔষধ দিত। আপনার বাড়ির মেয়েটা যখন ওখানে ট্রিটমেন্ট নিতে যেত, কেউ যদি মারা গিয়ে থাকে, হয়তো তার সাথেও নোংরামি করে ভিডিও তৈরি করে বিদেশের মার্কেটে ওই নোংরা লোকগুলো বিক্রি করেছিল। ওই বিক্রি করার জন্য, ওই নোংরা ভিডিও করার জন্য তিলোত্তমা প্রতিবাদ করেছিল, তাকে খুন করেছে। তাই আজকে আমরা পিছপা হলে হবে না, আমাদেরকে জাগ্রত থাকতে হবে, প্রশ্ন তুলতে হবে, আওয়াজ তুলতে হবে। তিলোত্তমাকে যারা যারা খুন করেছে প্রত্যেককে বিচারের ব্যবস্থা করতে হবে, প্রত্যেককে সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করতে হবে। আর যদি আমরা আওয়াজ তোলা বন্ধ করে দিই, কালকে আপনার যদি কোনো অন্যায় হয় আপনার সাথে, আর কেউ মুখ খুলবে না। বলবে দেখো না তিলোত্তমা মুখ খুলেছিল, ওকে খুন করে দিল, ওর বিচার এখনো হচ্ছে না, আর বাংলার পাবলিক চুপ করে গেল, বিচার চাইল না। তাহলে বিচারটা আর আপনার সাথে কোনো ইনজাস্টিস হলে, ভাই এখানে যারা আছেন একটু বসে যান, তো ওখানে মহিলারা আছে একটু বসে যান না, অনেকটা জায়গা আছে তো, এই যারা আছেন দাঁড়িয়ে আছেন এখানটাতে বসে যান ভাই, আমার বসে যান না ভাই। ওখানে চট দিয়ে আছে, আরে চট দিয়ে চটে বসুন, নিচে বসছে। এদিকে সরে এতটা জায়গা ফাঁকা আছে, চট দিয়ে আছে, এদিকে চলে আসুন ভাই। মহিলারা আছে ওদের তো ভাই, আপনি মিডিয়ার ভাই তো, আপনি এদিকে চলে আসুন তো। আপনি মিডিয়ার লোক কি? এদিকে যে মহিলারা ওখানটা আছে, এখানে কোনো পুরুষ না আছে, এখানে মহিলারা আছে। তাই আমাদেরকে তিলোত্তমার জন্য লড়াই করতে হবে, আমাদেরকে তিলোত্তমার জন্য কথা বলতে হবে। যতদিন না তিলোত্তমার পরিবার ন্যায় পাচ্ছে, আমাদেরকে আওয়াজ তুলে যেতে হবে। আজকে কার স্মরণে আমরা এখানে এই রক্ত অর্পণ শিবির করছি? আপনারা জানেন শহীদ আনিস খান, যে আনিস মানুষের জন্য কথা বলতো, যে আনিস ঐক্যের নিয়ে কথা বলতো, যে আনিস সম্প্রীতির কথা বলতো, যে আনিসের প্রচেষ্টায় উদ্যোগে আমাদের ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্ট তৈরি হয়েছিল, সেই আনিস শাসকের প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো। আপনারা জানেন ওই 2016-17 দিকে যখন বাগনানে ইশিকা নামে একটি ছোট্ট নাবালিকাকে ধর্ষণ করে খুন করেছিল, সর্বপ্রথম আনিসই রাস্তায় নেমেছিল। আনিসের নেতৃত্বে ধর্ষকদের বিরুদ্ধে, অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছিল। খোঁজ নিয়ে পরে দেখা যাচ্ছে যারা ধর্ষক তারা শাসক ঘনিষ্ঠ হওয়ার জন্য সেই থেকে আনিসকে টার্গেট করেছিল। আনিসকে পরিশেষে পুলিশকে দিয়ে হত্যা করলো। তাই আনিস যে লক্ষ্য নিয়ে আন্দোলন সংগ্রাম জারি রেখেছিল, যে লক্ষ্য নিয়ে শিকার হয়ে রাস্তায় নেমেছিল, সেই লক্ষ্য ভ্রষ্ট আমাদের হওয়া যাবে না। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে দলবদ্ধ হতে হবে। আনিসের বিচার চাই, যেমন চাই বলবো, সাথে সাথে আনিস যে লক্ষ্য নিয়ে জীবন উৎসর্গ করেছে সেই পথে আমরা এগিয়ে যাব। অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। অন্যায় যার সাথে হচ্ছে, সে হিন্দু হতে পারে, দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, নমশূদ্র হতে পারে, মতুয়া হতে পারে, আমাদের দেখার প্রয়োজন নাই। যে অন্যায়ের শিকার হচ্ছে তার পাশে দাঁড়াবো, আর যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে দীপ্ত কণ্ঠে বলবো। তার জন্য যদি আনিসের মতো মৃত্যুকেও গ্রহণ করতে হয়, আমরা পিছপা হব না, মাথা তুলে থাকবো, সত্যের জন্য কথা বলবো। সত্যের কথা বলার জন্য নওশাদ সিদ্দিকীকে 42 দিন জেল খাটিয়ে
দিয়েছে, আপনাদের ইস্যু বাড়িতে এসে বলে যায় এই সত্য কথা বলে যাব, তাতে যদি 420 দিন জেল খাটায় তাও নওশাদ সিদ্দিকী পিছপা হবে না। আনিসদের মতো সত্য কথা বলবো, আশফাকুল্লাহ খানেদের মতো সত্য কথা বলবো, বিরসা মুন্ডাদের মতো সত্য কথা বলবো, প্রীতিলতা ওয়াদ্দেদারদের মতো সত্য কথা বলবো, আকরাম খান সাহেবের মতো সত্য কথা বলবো, ফুরফুরার বীর আবু বকরের মতো সত্য কথা বলবো, আহমদ হোসেন মাদানী সাহেবদের মতো সত্য কথা বলবো, রবীন্দ্রনাথের মতো, নজরুলের মতো সত্য কথা বলে যাব। সত্যের কথা বলতে গিয়ে যদি বিভিন্নভাবে লাঞ্ছিত বঞ্চিত হয় তাও আমি পিছপা হব না। তাই বন্ধুগণ, আমার বলার বক্তব্য এটাই, ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। আনিসকে যারা খুন করেছে, আনিস খুনের বিচার চাইতে হবে, সাথে সাথে আমাদেরকে শপথ নিতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আনিস যে কাজটা করে এগিয়ে যেত, আনিস যে কাজের করতে মানুষকে উৎসাহিত করত, সে কাজ আমাদেরকে করতে হবে। আনিস প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো, অনাচারের বিরুদ্ধে কথা বলতো। কখনো আলিয়া বিশ্ববিদ্যালয়ে যে মানে বিশৃঙ্খলা হয়ে চলছে তার বিরুদ্ধে কথা বলেছে। ইসিকাকে যারা খুন করে ধর্ষণ করলো তাদের সর্বোচ্চ শাস্তির জন্য রাস্তায় নেমেছে। আনিস সিএর সময় যেভাবে সংখ্যালঘু মুসলমানদেরকে আতঙ্কিত করা হচ্ছে, যেভাবে সংখ্যালঘু মুসলমানদেরকে দেশ থেকে নাকি তাড়িয়ে দেবে বলে ভয় দেখানো হয়েছিল, সেই সময়ও কিন্তু আনিস এনআরসি সিএর সময় রাস্তায় দাঁড়িয়ে রাস্তায় থেকে সংখ্যালঘু মানুষদের পাশে অভয় বার্তা দিয়েছিল, ভরসার বার্তা দিয়েছিল। সেই আনিসকে আজকে সরকার খুন করলো। তাই আমাদের যতদিন না পর্যন্ত আমরা বিচার পাচ্ছি, এই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। বন্ধুগণ, আজকে আমরা জানি ক্লাস 4 এর বাচ্চা তামান্না, আপনাদের মনে আছে তো নাকি নদিয়া জেলার ওই বাচ্চাটির কথা? অপরাধটা কি ছিল? কিছুই অপরাধ নয়, ওর পরিবার বিরোধী দল করে, এতটুকু অপরাধ। এটা কি কোনো অপরাধ? আমি তো অপরাধটাও বলছি, এটা কি কোনো অপরাধ হতে পারে? ভারতবর্ষে নির্বাচন কমিশন এই ভোটিং সিস্টেমটা দেখে। তাদের ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পাবেন 2200 থেকে 2500 রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি আছে। কত? 2200 থেকে 2500 রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি আছে, যারা বিভিন্ন রাজ্যে বিভিন্ন এলাকায় তারা কন্টেস্ট করে। তাহলে এটা অন্যায় কিছু নয়। আপনার যাকে ইচ্ছা ভালো লেগেছে আপনি ভোট দেবেন, যাকে ইচ্ছা ভালো লেগেছে তার ঝান্ডা বইবেন, যাকে ইচ্ছা ভালো লেগেছেন তার গুণগান গাইবেন। কিন্তু আমি সেখানে সংখ্যাগরিষ্ঠ হওয়ার জন্য আপনার পরিবারের মেয়েটিকে বোম মেরে দেবো, এটা সুস্থ সমাজের পরিচয় হতে পারে? এখনো যারা খুন করলো অনেককে গ্রেফতার করেনি, তার পরিবারের অভিযোগ প্রশাসনও তার সাথে ঠিকঠাক আচরণ করছে না। যারা খুনি তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই আমরা আমাদের তামান্নাকে ভুলে গেলে চলবে না। তামান্না একা নয়, ওই একটা তামান্না দিয়ে আপনারা ভাবতে পারেন যে একটা মেয়েকে খুন করেছে তার জন্য এত প্রোগ্রাম করা কেন? ওই রোগ যদি আপনার আমার এলাকার মধ্যে পৌঁছে যায়, আপনার আমার বাড়ির ছোট্ট ছোট্ট তামান্নার গুলো কিন্তু আগামী দিনে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই একটা তামান্নাকে ওরা খুন করেছে, ওখানে স্টপ করতে হবে। ওই নোংরামি অন্যায় আর করতে দেওয়া যাবে না, আওয়াজ তুলতে হবে। মায়েরা আপনার বলুন, 9 বছরের একটা বাচ্চা, আপনার আমার প্রত্যেকের বাড়িতে শিশু আছে, ওই ফুটফুটে শিশুটিকে এই শাসকের গুন্ডা মস্তান দ্বারা বোম মেরে খুন করেছে। যারা খুন করলো তাদের যদি সর্বোচ্চ বিচারে না হয়, তাহলে আগামী দিনে এই ইস্যু বাটিতেও দেখবেন রাজনৈতিক হিংসা হবে, তাকে খুন করছে। আগামী দিনে দেখবেন দত্তপুকুরে কোনো জায়গায় রাজনৈতিক হিংসা হচ্ছে, আমডাঙ্গাতে কোনো জায়গায় রাজনৈতিক হিংসা হচ্ছে, বারাসাতে কোনো জায়গায় রাজনৈতিক হিংসা হচ্ছে, মধ্যম গ্রামে হচ্ছে। রাজ্যের যে কোনো প্রান্তে দেখবেন ওই রাজনৈতিক হিংসার বলি আমাদের বাড়ির ফুটফুটে সন্তানগুলো হবে। তাই আমরা যদি তামান্নার খুনিদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে পারি, আমরা যদি আওয়াজ তুলি, সরকার নড়ে চড়ে বসবে, আর তাহলে সরকার ওদের শাস্তির ব্যবস্থা করবে। যদি দৃষ্টান্ত সরকার তৈরি করে, তাহলে আগামী দিন দেখবেন এই মারামারি হানাহানি আর হবে না। তাই সরকার কি করবে আমি বলতে পারবো না, কারণ সরকারই চাইছে আপনারা গুন্ডা হন, আপনারা মস্তান হন, আপনারা খুনি হন, আপনাদের মাথায় সমাজ বিরোধী লিখে রাখুক, এটা সরকার সুকৌশলে চাইছে। তাই এটাকে পরিবর্তন করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে, নাগরিকদেরকে নিতে হবে, মায়েদেরকে নিতে হবে, বাপেদেরকে নিতে
দিতে হবে। প্রত্যেকের বাড়িতে শিশু আছে, সেই শিশুদের মুখের দিকে তাকিয়ে তামান্নার পরিবার যাতে বিচার পায়, তার জন্য আপনাকে আমাকে সোচ্চার হতে হবে। তাই বন্ধুগণ, আমার বলার বক্তব্য এটাই যে আমরা ভুলে গেলে চলবে না। এই নদিয়ার ওই একটি ছোট্ট মেয়ের কথা, ছোট্ট মেয়ে হতে পারে, ওটা কিন্তু আমাদের সমাজের আগামী প্রজন্ম, তাকে খুন করেছে মানে সমাজকে ওরা খুন করতে চাইছে। এই খুনিদেরকে সর্বোচ্চ শাস্তি যাতে পায়, তার জন্য আমাদের এই লড়াই সংগ্রাম, মিটিং মিছিল, তার স্মরণে রক্তদান শিবির করে সরকার বাহাদুরকে বার্তা দেওয়া দরকার যে তোমার লোকেরা যে খুন করেছে ওদেরকে যদি শাস্তির ব্যবস্থা না করতে পারো, আগামী দিনে এই সিস্টেমটা কি আমরা পরিবর্তন করে দেবো, এই সরকারটা কি আমরা চেঞ্জ করে দেবো। সহমত তো নাকি ভাই? আচ্ছা, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন না অন্য টপিকে চলে যাব? বুঝতে পারছেন না অন্য টপিকে যাব? বলুন, কারা বুঝতে পারছেন হাত তুলে দেখান তো। আপনারা বুঝতে পারছেন তো? আমি টপিক চেঞ্জ করে দেবো। আর চোর ডাকাতকে নতুন করে বলতে লাগবে, আর বলতে লাগবে আপনি একটু এদিকে চলে আসুন, এদিকে চলে আসুন, এদিকে ছেড়ে চোর ডাকাতকে নতুন করে বলতে লাগবে না। আমার বলার বক্তব্য এটাই যে যে ধরনের অন্যায়গুলো চলছে সরকার সেগুলোকে প্রমোট করছে। আমার বক্তব্যে একটা কথা বললাম, সরকার চাইছে আপনাকে খুনি বানাতে, সরকার চাইছে আপনাকে সমাজ বিরোধী বানাতে। তার প্রমাণ আমি আপনাদের দিচ্ছি। 2012 থেকে গলাটা কি হচ্ছে বলো, 2012 থেকে 2024 এই সময়কালের মধ্যে পশ্চিমবাংলায় 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে। এবার বলুন, ওই 25,000 প্রাইমারি স্কুলে কারা পড়ে? মুসলমান গরিবের ছেলেমেয়েরা, দলিতদের গরিবের ছেলেমেয়েরা, আদিবাসী এলাকার ছেলেমেয়েরা, এরাই তো পড়ে নাকি? তো স্কুল যখন বন্ধ হয়ে যাবে, স্কুল বন্ধ হলে ক্ষতি কার হবে? গরিব ছেলে মেয়েদের। নেতার ছেলেদের ক্ষতি হবে? নেতার ছেলেরা সরকারি স্কুলে পড়ে? ওরা পড়ে না। সরকারি স্কুলে পড়া পড়ে ইস্যুবাটির ওই মা, ওই ছেলেটি যার বাপ সকালবেলা উঠে দত্তপুর বাজারে গিয়ে সবজিটা বিক্রি করে। সরকারি প্রাইমারি স্কুলে কে পড়ে? যার মা সকালবেলা উঠে কারো বাড়ির পরিচারিকার কাজ করে বাসনটা মেজে দিয়ে আসে, তাই তো? এর বাইরে সরকারি স্কুলে কেউ পড়ায় না, সব বেসরকারিতে পড়ায় যাদের টাকা আছে। ওরা কারা? নেতারা। আর যে 25,000 স্কুল বন্ধ হয়েছে, ক্ষতি কার হচ্ছে? যারা দিন আনে দিন খায় তাদের। সে গরিব, হিন্দু, দলিত, আদিবাসী, মুসলমান, মতুয়া, নমশূদ্র, যারা আর্থিকভাবে দুর্বল। তাহলে সরকার কেন প্ল্যানিং করে করছে না বুঝতে হবে। সরকার এটা প্ল্যানিং করে করছে। যদি আপনার ছেলেরা শিক্ষিত হয়ে যায়, তাহলে ভূত দখল করতে আর যাবে? মারপিট করতে আর যাবে? হিংসা করতে যাবে না? তামান্নাকে বোম ছুঁড়ে মারবে? করবে না। যদি আপনার ছেলেরা শিক্ষিত হয়ে যায়, হিংসাই জড়াবে না। হিংসাই না জড়ালে তাহলে শাসকের হয়ে লাঠিয়াল বাহিনী কি হবে? কে মারপিট করবে? এখন যদি আমি আপনাদেরকে বলি, ওই নেতাটার নাম হচ্ছে এখানকার এমপি কে? আচ্ছা, এখানকার এমএলএ হচ্ছে রফিকুর রহমান সাহেব। একটু আগেই তো বারাসাত আমি পার করে এলাম। আমি বারাসাত দিয়ে একটা উদাহরণ দিচ্ছি। ব্যক্তিগত আমি কাউকে আক্রমণ করতে পছন্দ নয়। কাকুলি ঘোষ দস্তিদার, তাই তো মহাশয়া? কাকুলি ম্যাম বারাসাতের এমপি। কাকুলি ম্যামের ছেলে কি জানেন? উনি ডক্টর। একটা ছেলে ডক্টর, আমি ভালো করে জানি। এবার আপনি বলুন, বারাসাতের ভোটার হচ্ছে জামির সাহেব, আমি উদাহরণ। আর জামিরের ছেলে যে স্কুলে পড়বে, স্কুল বন্ধ। বুঝতে পারছেন? আমি মিলাতে পারছি কি আপনাদেরকে? কাকুলিদি তার ছেলেটিকে ডক্টর বানিয়ে নিয়েছে, আর বারাসাতের ভোটারের ছেলেটি যে স্কুলে পড়তে যাবে, স্কুলটা বন্ধ। কেন? কাকুলিদি দেখছে তার অবসরের পরে তার ছেলেকে এমপি বানাতে হবে, এমএলএ বানাতে হবে। ঠিক কাকুলিদির হয়ে তো আপনি এখন বোমাবাজি করছেন, আপনি এখন বুথ দখল করছেন, আপনি এখন লাঠিয়াল বাহিনী আছে। কাকুলিদির ছেলে যখন ওই পদে বসবে, কন্টেস্ট করতে হবে, তাহলে কাকুলিদির ছেলের হয়ে বুথ দখলটা তো করতে হবে ভাই কাউকে। আপনার ছেলে যাতে ওর ছেলের হয়ে বুথ দখল করে, এখন থেকে স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে। বুঝে আসছে আমি কি বলছি মা? মানে আপনার নেতার ছেলে নেতা হবে, আর ভোটারের ছেলে লাঠিয়াল বাহিনী ছিল, আবার লাঠিয়াল বাহিনী হবে।
এই জায়গাটা আপনাকে বুঝতে হবে, এটা কোথায় আক্রমণ আপনাকে করছে। মাকে 1000 টাকা 1200 টাকা দিচ্ছে, আমি এর বিরুদ্ধে নয়। আমি বলবো মায়েদেরকে 5000 টাকা দেওয়ার আমি পক্ষে। আমি 5000-1200 কাজ হবে না, 5000 টাকা করে মাসে দিই, রাষ্ট্রের পরিবর্তে কিছু ব্যবস্থাও রিটার্ন কিছু রাজ্য নিয়ে কাজ। তো মায়েদের বলবো আপনি আজকে বাড়ি যাবেন, এখানে যারা বাপেরা আছে আজকে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে আপনি একটু প্রমাণটা করে নেবেন, মিলিয়ে নেবেন। বাড়ি যান, গিয়ে যে বাচ্চাগুলো আপনাদের বাড়িতে আছে ক্লাস 4 ক্লাস 5 এর বাচ্চাগুলোকে ডাকুন, ক্লাস 4 এর বাচ্চাকে গণিতের বইটা ধরিয়ে দিন, অনুশীলন 1 এর অঙ্কটা করতে বলুন, আজকে প্রমাণ করে নেবেন। কাকুলিদির ছেলে ডক্টর হয়ে বসে আছে, আর আপনার ছেলের অবস্থা আপনি গিয়ে বাড়িতে প্রমাণ করুন। কি বলছি বুঝে আসছে আপনাদের? আজকে গিয়ে প্রমাণ করুন, অনুশীলন 1টা দিয়ে দৌড় করতে বলুন, 90টা ছেলে ফেল করবে। 5-6 এর বাচ্চারা আছে বাড়িতে, ছেলে মেয়ে ডাকুন, পেনটা খাতাটা তুলে দিন, ওর নাম, ওর বাপের নাম, ওর মায়ের নাম, ঠিকানা, কোন স্কুলে পড়ে, এটার জন্য তো আর বেশি কিছু শিক্ষা লাগে না। হ্যাঁ, যদি বলি নওশাদ ভাই আজকে রক্তদান শিবির এসেছিল, এখানে এতজন রক্ত দিল, উনি এই বিষয়ে বক্তব্য দিল, এই বলেছে, এটা ইংলিশে লিখে দে, তার জন্য তো একটু টাফ হতে পারে। আমি অত টাফে যাচ্ছি না, এতটুকু শুধু বলুন, ওর নাম, ওর বাপের নাম, ওর মায়ের নাম, ওর ঠিকানা, কোন ক্লাসে পড়ে, কোন স্কুলে পড়ে, এইটুকু ইংলিশে লিখে দিতে বলুন। দেখবেন আপনার বাড়ির ছেলেরা যারা মেয়েরা 90% ফেল করবে, আর কাকুলিদির ছেলে ডক্টর হয়ে গেল। আমি বোঝাচ্ছি এই কারণে আপনাদের, যে আপনারা ভোটাররা বারবার আপনাদের ব্যবহার করা হচ্ছে, আর নেতার ছেলে নেতা হচ্ছে। আমার অনুরোধ এখানেই, 1000-1200 যা দিচ্ছে তার বিরোধিতা আমি করব না, আমি তো 5000-এর পক্ষে। কিন্তু আমার প্রশ্ন এখানেই, মায়েদেরকে বাপেদেরকে আওয়াজ তুলতে হবে, 1000-1200 পরে হবে, স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দাও। আমার ছেলে মেয়েগুলো যে স্কুলে গিয়ে পড়ছে সরকারি স্কুলে, শিক্ষার পরিকাঠামো নাই, শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসো, পরে 1000-1200-এর গল্প হবে। এই আওয়াজটা যদি না তুলতে পারে, আপনার হাতে 1000-1200 টাকা ধরিয়ে দিলে আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎগুলো কিন্তু ধ্বংস করে দিচ্ছে। যেই হাতে আপনাকে 1000-1200 দিচ্ছে, ওই হাতেই মমতা ব্যানার্জির সরকার আপনার ছেলের ভবিষ্যৎটাকে গলা টিপে ধ্বংস করছে। তাই অনুরোধ করব, ইস্যুবাটিতে এসে ইস্যুবাটির মানুষকে বলবো, এখানে যে প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, যদি আমার কথা না বিশ্বাস হয়, আজকেই আপনারা গিয়ে দেখতে, যদি আজকে শনিবার, সোমবারে আপনারা গিয়ে দেখুন, প্রমাণ মিলিয়ে নেবেন। আপনারা স্কুলে যাবেন, আপনাদের বাচ্চাগুলো যে স্কুলে পড়ে সেখানে গিয়ে দেখবেন শুধুমাত্র মিড ডে মিলটা খাচ্ছে, পড়াশোনার ঠিকঠাক হচ্ছে না। একটা টিচার, দুটো টিচার যে স্কুলের তালা খুলছে, তিনি প্রেজেন্ট করছেন, তিনি মিড ডে মিলের হিসাব রাখছেন, আবার তিনি পড়াবেন কি করে ভাই? তাই আপনার ছেলেটা যাচ্ছে, সকালে পাঠাচ্ছেন, 10টায় পাঠাচ্ছেন, 11টায় পাঠাচ্ছেন, যাচ্ছে, মিড ডে মিল খেয়ে বাড়ি চলে আসছে, শিক্ষার পরিকাঠামো কিছুই নাই, শিক্ষা অর্জন করছে না। আজ থেকে যখন আপনার ছেলেটি ক্লাস 3, 4, 5, 6 যখন 8, 9-এ উঠে যাবে, ওই রকম করতে করতে তখন আর অন্যদের সাথে কম্পিটিশনে আসতে পারবে না। আপনার ছেলে তখন পড়াশোনা ছেড়ে দেবে, কাজে চলে যাবে, আপনার পরিবারটা ধ্বংস হয়ে গেল। আর অন্যথায় নেতাদের পিছনে পিছনে ঘুরবে, ও টাকা দেবে, গিয়ে বলবে বোম মার, এই করবে। তাহলে প্রশ্ন করবেন না আপনারা? প্রশ্ন আপনাদের করতে হবে না যে 1000-1200 পরে হবে, স্কুলে আগে টিচার দিন। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, আমি বিরোধিতা করছি না, আমি তো 5000-এর পক্ষে, কিন্তু বাড়ির যে লক্ষ্মীগুলো আছে সেইগুলোকে কি সব সুরক্ষিত রাখছে তো? এই প্রশ্ন আপনাকে আমাকে করতে হবে না। তাই বন্ধুগণ, আমার বলার বক্তব্য এখানে, যে আমাদের স্কুল শিক্ষার ব্যবস্থাটাকে পুরো রাজ্য সরকার ধ্বংস করে দিচ্ছে, এটা প্ল্যান মাফিক করছে। শুভেন্দুবাবু এই নিয়ে একটাও কথা বলবে না। শুভেন্দুবাবু ভালো করে জানে, যদি দলিত ছেলেরা শিক্ষিত হয়ে যায়, আদিবাসী ছেলেরা শিক্ষিত হয়ে যায়, মুসলমান ছেলেরা যদি শিক্ষিত হয়ে যায়, তাহলে লড়াই কার মধ্যে লাগাবো? লড়াই তাদের মধ্যে লাগায়। দলিত, আদিবাসী, মুসলমানদের মধ্যে তো লড়াইটা লাগিয়ে দেয়। যদি লড়াই শিক্ষিত হয়ে যায়, লড়াই করবে না। কেউ বিজেপি ঝান্ডা নিয়ে ঠাকুরের নামে স্লোগান দিয়ে মারপিট করবে না, আর কেউ জয় বাংলা স্লোগান দিয়ে
মমতা ব্যানার্জি ঝান্ডা নিয়েও মারপিট করবে না।